আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। উত্তরবঙ্গের আকাশে এখন অদৃশ্য টানটান উত্তেজনা। ভারতে চিকেন স্নেক নিয়ে শুরু হয়েছে এক নতুন কূটনৈতিক চাপ। শিলিগুড়িতে ভারতের মাল্টি এজেন্সি নিরাপত্তা বৈঠক, আর এপারে বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটিতে ফ্লাড লাইট, টহল, নতুন হাঙ্গার, রানওয়ে আপগ্রেড। তাহলে প্রশ্নটা এখন স্বাভাবিক, বাংলাদেশ কি ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ভূ রাজনীতির অভিধানে ভারতের অন্যতম দুর্বল কৌশলগত অঞ্চল। মাত্র 22 কিলোমিটার প্রস্থের কারণে যে কোনো সামরিক বা নাশকতা এই করিডোরের ভারসাম্য নষ্ট করতে পারে। এটি এতটাই গুরুত্বপূর্ণ যে উত্তর পূর্বে 7 রাজ্যের 50 মিলিয়ন মানুষ এই করিডোরের উপর নির্ভরশীল। ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের লজিস্টিক লাইফলাইনও এখান দিয়েই যায়। রেল, সড়ক, টেলিকম সবকিছুই এই সরু জায়গার উপর টিকে আছে। যে কোনো দেশের পক্ষে এটি একটি স্ট্র্যাটেজিক চাপের কেন্দ্র এবং ভারতের জন্য তা খুবই সংবেদনশীল। সেই কারণে আইবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি একসঙ্গে বৈঠকে বসেছে। সাধারণত এটি রুটিন সিকিউরিটি বৈঠক হলেও সম্প্রতি দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর ভারত এটিকে বড় গুরুত্ব দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ভেতরে কি পরিবর্তন দেখে ভারতের এই তৎপরতা? ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে নর্থ ইস্ট নিউজ দাবি করছে, বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটিতে একাধিক উন্নয়ন কাজ ভারতীয় নিরাপত্তা সংস্থার নজর কেড়েছে। যে তথ্যগুলো উঠে এসেছে সেগুলো হলো বিমানঘাটির চারপাশে ফ্লাড লাইট স্থাপন, বিমান বাহিনী এবং আর্মি এভিয়েশন গ্রুপের যৌথ নিরাপত্তা, রাউন্ড দ্য ক্লক পেট্রোলিং, বড় আকারের একটি হাঙ্গার নির্মাণ যেখানে ভবিষ্যতে ফাইটার জেট বা ড্রোন রাখা যাবে। 4 কিলোমিটার লম্বা এয়ারস্ট্রিপ রিপ্লেসমেন্টের পরিকল্পনার কথা বলা হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে। লালমনিরহাট বিমানঘাটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। এর সাথে যোগ হয়েছে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক পরিদর্শন। তার আগে ভারতীয় সেনা গোয়েন্দার 3 সদস্য ঢাকা সফর করেন। এই ঘটনাগুলো ভারতের কিছু মহলে ব্যাখ্যা করা হচ্ছে বাংলাদেশ অঞ্চলটিকে একটি নতুন ঝুঁকিপূর্ণ সামরিক সুবিধা তৈরি করছে। কিন্তু সত্যি কি তাই? ভারতের উদ্বেগ 3টি জায়গা থেকে আসে। 1, শিলিগুড়ি করিডোর অনিরাপদ হলে ভারতের উত্তর পূর্ব বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই যে কোনো সামরিক সক্ষমতা বাড়ানো ভারতের কাছে বার্তা দেয় যে এই অঞ্চলকে নজরে রাখো। 2, ভারত আশঙ্কা করছে চীন বাংলাদেশে সামরিক সহযোগিতা করছে। চীন বাংলাদেশে বিমান ঘাঁটি নির্মাণে জড়িত না থাকলেও চীনা ট্রেনিং, ড্রোন সহযোগিতা, সামরিক সরঞ্জাম ক্রয় এসব ভারতের কৌশলগত উদ্বেগ বাড়ায়। 3, বাংলাদেশের আসন্ন নির্বাচন। ভারতের একটি পুরনো ধারণা আছে যে ঘটনা প্রবাহ পরিবর্তনের সময় সীমান্ত সচল রাখতে হয়। ভারত ভাবছে বাংলাদেশের ভেতরে কোনো রাজনৈতিক অস্থিরতা ভারতের সীমান্তে প্রভাব ফেলতে পারে। সুতরাং ভারতের উদ্বেগে কি বিষয়টি সবটুকু, নাকি আরও কিছু আছে? চলুন মূল প্রশ্নে যাই। বাংলাদেশ কি ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এই প্রশ্নের উত্তর 3 ভাগে বোঝা যায়। লালমনিরহাট বিমানঘাটি কোনো নতুন বিমানঘাটি নয়, এটি ব্রিটিশ আমলের পুরনো বিমানঘাটি। 1971 এবং 1972 সালে বিমানঘাটি হিসেবে ব্যবহৃত হতো এটি। কলেজ, বিশ্ববিদ্যালয়, কৃষি গবেষণা কেন্দ্র চারপাশে এসব থাকার কারণে স্থানটি অনেক বছর নিষ্ক্রিয় ছিল। এখন বাংলাদেশ তার সামরিক অবকাঠামো আধুনিকায়নের অংশ হিসেবে এটিকে পুনরুজ্জীবিত করছে। এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ উন্নয়ন। প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা মানে যুদ্ধের প্রস্তুতি নয়। বিশ্বের সব দেশই রানওয়ে উন্নয়ন, বেসিক হাঙ্গার নির্মাণ, পেরিমিটার লাইটিং, ক্যাম্প সিকিউরিটি এসব নিয়মিত করে থাকে। বাংলাদেশও তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, কিন্তু তা কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং স্বাধীনতা রক্ষা এবং সন্ত্রাস দমন, এটাই মূল লক্ষ্য।
বাংলাদেশ ভারতের সম্পর্ক স্থিতিশীল রয়েছে। দুদেশের মধ্যে বাণিজ্য বাড়ছে, সীমান্তে যৌথ টহল হচ্ছে, প্রশিক্ষণ এবং সামরিক অনুশীলন আছে। বাংলাদেশ ভারতীয় সামরিক লজিস্টিক ব্যবহার করছে, দুদেশের গোয়েন্দা সংস্থা নিয়মিত বৈঠক হয়। এই বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতির যুক্তি দাঁড়ায় না। তাহলে ভারত কেন বারবার চিন্তিত? এই প্রশ্নের উত্তর ভারতের গভীর কৌশলগত অবকাঠামোয়। শিলিগুড়ি করিডোর ভারতের দুর্বলতা। ভারতের সামরিক কৌশলবিদ জানেন এটি ভারতের সবচেয়ে দুর্বল ভূখণ্ড। যে কোনো নিকটবর্তী দেশের সামরিক উন্নয়নকে ভারত সবসময় তিনটি ফিল্টারে দেখে। এক, এটি কি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে? দুই, এতে কি চীনের প্রভাব বাড়ায়? এবং তিন, ভারতের উত্তর পূর্বে চাপ কি বাড়বে? সুতরাং বাংলাদেশ কিছু বানালে ভারত গুরুত্ব দিয়ে দেখে। এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটও ভারতকে ভাবতে বাধ্য করছে। দিল্লিতে লালকেল্লা বিস্ফোরণ, মণিপুরে অস্থিরতা, কাশ্মীর ইস্যু, এসবের কারণে ভারত সব সীমান্তে কঠোর করতে চাইছে। বাংলাদেশের সামরিক উন্নয়ন এই প্রেক্ষাপটে পড়েছে। কিন্তু বাংলাদেশ সবসময় বলছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এই নীতির ফলে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা, ভারতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রশিক্ষণ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কর্তৃত্ব সবকিছু একসঙ্গে সামলাতে হয়। বাংলাদেশ কখনোই ভারতকে শত্রু ভাবেনি, বরং বাংলাদেশ ভারত সম্পর্ক এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্থিতিশীল জুটি। তাহলে লালমনিরহাট বিমান ঘাঁটিতে আসলে কি হচ্ছে? এটি বাংলাদেশের উত্তরাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করছে। এর কৌশলগত উদ্দেশ্য হল রোহিঙ্গা সংকট, উত্তরাঞ্চলীয় দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্তের নিরাপত্তা, মানবিক ত্রাণ পরিবহন, অভ্যন্তরীণ লজিস্টিক সহজ করা। এখানে বড় কোনো ফাইটার জেট আসবে কি? সম্ভব, তবে এখনই নয়। বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনা 2030 থেকে 2041 সাল সময়সীমার। এটি দীর্ঘমেয়াদী আধুনিকায়ন, যুদ্ধ প্রস্তুতি নয়। তাহলে বাংলাদেশ ভারত টেনশন বাড়বে নাকি কমবে? বিশ্লেষকরা মনে করেন টেনশন বাড়বে না, বরং দুই দেশ নিজেদের দৃষ্টিকোণ পরিষ্কার করবে। ভারত চাইবে সীমান্তে স্থিতিশীলতা, চিকেন স্নেক সুরক্ষা, চীনের প্রভাব কমানো। আর বাংলাদেশ চাইবে সামরিক আধুনিকায়ন, প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নয়ন। দুই পক্ষের লক্ষ্য ভিন্ন হলেও সংঘাতমুখী নয়। তাহলে বাংলাদেশ কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? না, বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো বাস্তব প্রমাণ নেই। যা হচ্ছে নিয়মিত প্রতিরক্ষা আধুনিকায়ন, পুরনো বিমান ঘাঁটি উন্নয়ন, সামরিক সক্ষমতা বাড়ানো, সীমান্তে সুরক্ষা নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন। ভারতের উদ্বেগ একান্তই তাদের ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অংশ। বাংলাদেশের কার্যক্রম প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশ এবং ভারতে যে আলোচনা শুরু হয়েছে সেগুলো ভবিষ্যতে আরও পরিণত হবে। ভূ রাজনীতি সবসময় ভয় দিয়ে নয়, তথ্য দিয়ে বোঝা উচিত। বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়াবে, কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে এমন ধারণা বাস্তবতার সঙ্গে মেলে না। আপনিও কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জেডাই খান পান্না কেন শেখ হাসিনার আইনজীবী নন? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। প্রথমত কথা বলবার আগে চলুন আমরা জেডাই খান পান্না গতকালকে সংবাদ মাধ্যমে একটা বক্তব্য দিয়েছিল, সেটা একটু শুনে আসি, তারপরে কথা বলি। আমি একজন ফ্রিডম ফাইটার। 71-এর যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে, পাকিস্তান হানাবাহিনীর বিরুদ্ধে। তো তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স, আগেরটাও প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করতেছি না, আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নাই। দ্যাটস অল। দুইটা এখানে আজকে ছিল দুইটা।
দর্শক, জেডাই খান পান্নার বক্তব্য শুনলেন। তিনি নিজে মুখে স্বীকার করলেন, বললেন যে আমি স্টেট ডিফেন্স হিসেবে দুটো মামলায়, শেখ হাসিনার নামে তো মামলার শেষ নাই, দুটো মামলায় তিনি স্টেট ডিফেন্স হিসেবে কাজ করবেন। তিনি প্রথমে বলেছিলেন যে শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী হিসেবে কাজ করবেন, কিন্তু প্রসিকিউশন বলেছে, অর্থাৎ সরকার পক্ষ বলেছে যে আপনি তো এটা পারেন না, আপনি স্টেট ডিফেন্স হিসেবে কাজ করতে পারেন এবং আমার কোনো আপত্তি নেই। অর্থাৎ জেডাই খান পান্না স্টেট ডিফেন্স। আমরা স্টেট ডিফেন্স বিষয়ে পরে আসছি। প্রথমত এটি বলতে চাই যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি, এটা সাজানো গোছানো, এটা জামাতি একটা ট্রাইব্যুনাল। এই জামাতি ট্রাইব্যুনালকে আওয়ামী লীগ বলুন বা শেখ হাসিনা বলুন, তারা তো মানেনি না। আইনজীবী নিয়োগ দেবার তাদের পক্ষ থেকে তো প্রশ্নই আসে না। যেহেতু প্রশ্ন আসছে না, সেহেতু শেখ হাসিনার আইনজীবী জেডাই খান পান্না নন। অনেক আলাপ আলোচনা হচ্ছে যে জেডাই খান পান্না আসলে শেখ হাসিনার পতনের পেছনে ভূমিকা পালন করেছেন, জুলাই আন্দোলনে ভূমিকা পালন করেছেন। মানে সোজা কথা, আওয়ামী লীগ বিরোধী তিনি শেখ হাসিনা বিরোধী একজন মানুষ। এবং এই কয়েক মাসের মধ্যে আরো বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন তিনি ওই যে ৭১ মঞ্চ নামের একটি সেমিনারের আয়োজন করেছিলেন। সেমিনারের আয়োজন করে তিনি সেখানে উপস্থিত হননি। ডক্টর কামাল হোসেন সেখানে উপস্থিত হননি। জেডাই খান পান্না সেই সেমিনারের সভাপতিত্ব করবার কথা ছিল, তিনি উপস্থিত হননি। কিন্তু যারা উপস্থিত হয়েছেন, লতিফ সিদ্দিক কিংবা হাফিজুর রহমান কার্জন কিংবা মঞ্জুরুল আলম পান্না, তারা কিন্তু অ্যারেস্ট হয়েছেন। এগুলো নিয়ে একটা ষড়যন্ত্রের গন্ধ খোঁজা হয়। এটা আসলে মূল ঘটনা কি, এটার গভীরে না গেলে বলা কঠিন। তো যেটি বলছিলাম যে স্টেট ডিফেন্স আসলে জিনিসটা কি, সেটা একটু বোঝা দরকার। এক কথায় যদি বলি, সরকার নিয়োজিত, সরকারের বেতনভুক্ত একজন আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন জেডাই খান পান্না। আমরা খুব সাধারণ দৃষ্টিতে সকলেই জানি যে ফৌজদারি বিচার প্রক্রিয়ায় 3টি বিষয় নিশ্চিত করতে হয়, না হলে বিচার আসলে হয় না। একটি হচ্ছে বিচারক, 2 প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ, এবং ডিফেন্স লয়ার বা আসামি পক্ষের আইনজীবী। এই 3টি জিনিস ছাড়া কোনো বিচার করা আসলে সম্ভব না। বিশেষ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই হবে। আসামিকে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনে বাধা দেওয়া বিচার প্রক্রিয়াকেই অস্বীকার করার শামিল। 1948 সালের জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের 11(1) অনুচ্ছেদে বলা হয়েছে, ফৌজদারি অপরাধে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের প্রয়োজনীয় নিশ্চয়তা দিয়ে গণ আদালতের বিচারে আইন অনুসারে দোষী প্রমাণিত হওয়ার পূর্ব পর্যন্ত নির্দোষ হিসেবে গণ্য হওয়ার অধিকার রয়েছে। একই বিধান সংযুক্ত রয়েছে 1966 সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত দেওয়ানি ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত কভেনেন্টে। এবং শুধু তাই নয়, এই বিষয়টি আমাদের সংবিধানেও সুরক্ষিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্রই গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যাইবে না, এবং উক্ত ব্যক্তিকে তাহার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শের ও তাহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে বঞ্চিত করা যাইবে না। অনুচ্ছেদ 33(1) আমাদের সংবিধানে। শুধু তাই নয়, ফৌজদারি কার্যবিধি 1898 340 ধারা মোতাবেক একজন আসামি তার পক্ষে আইনজীবী নিয়োগ তার অধিকার রাখেন, যার ফলে আসামি পক্ষে কোনো আইনজীবী যদি ওকালতি করার ইচ্ছা প্রকাশ নাও করে থাকেন, তখন সরকারি খরচেই একজন আইনজীবী আসামি পক্ষে নিয়োগ দেন আসামি পক্ষে আদালতে মামলা লড়ার জন্য। এবং এই আইনজীবীকেই বলা হয় স্টেট ডিফেন্স লয়ার। এমনকি গুরুতর অপরাধের পলাতক আসামিদের পক্ষেও সরকারি খরচে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়, এবং তাকে রাষ্ট্রপক্ষ সংশ্লিষ্ট পলাতক আসামির যাবতীয় নথিপত্র সরবরাহ করবে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খানের হত্যা মামলায়ও পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল। এসব করা হয় ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে, কারণ 10 জন অপরাধী ছাড়া পেলেও যেন একজন নিরপরাধ ব্যক্তিও সাজা না পায় সেটা নিশ্চিত করা বিচারের পবিত্র দায়িত্ব। আসলে সুন্দর সুন্দর কথামালা লেখা থাকে, যেখানে পুরো আদালতটাই সাজানো গোছানো। এটা জামাতি ক্যাঙ্গারু কোর্ট, জামাতি ট্রাইব্যুনাল। সোজা কথা, স্টেট ডিফেন্স হচ্ছে বর্তমান ইউনূস সরকার, এবং ইউনূস সরকারের অধীনস্থ এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের একজন নিয়োগপ্রাপ্ত আইনজীবী হচ্ছেন জেডাই খান পান্না। তিনি শেখ হাসিনার আইনজীবী নন, তিনি সরকারের কাছ থেকে বেতন পাবেন, বেতনভুক্ত আইনজীবী। বিষয়টা খুব তুচ্ছ, খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু বিষয়টা নিয়ে আলাপ না করে পারলাম না যে গতকাল থেকে ফেসবুকে আজকাল কিছু পীর সাহেব গজিয়ে গেছে, যে পীর সাহেবরা এই স্টেট ডিফেন্সকে শেখ হাসিনার আইনজীবী ইত্যাদি বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। এমনকি এমন পোস্টও দেখলাম যে নেত্রী নিশ্চিত করেছেন পান্নার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, তাকে কোনো দায়িত্বও দেওয়া হয়নি। এটা কোন সূত্র থেকে কেউ কি বলেছে যে শেখ হাসিনা তাকে দায়িত্ব দিয়েছেন, শেখ হাসিনা আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন? আজকাল কিছু পীর সাহেব বেরিয়েছে অনলাইনে। পীর সাহেবরা এমন ভাবখানা করেন, এরা স্বাভাবিকভাবেই বিদেশে বসবাস করেন, এমন ভাবখানা করেন যে শেখ হাসিনার সাথে সকাল বিকাল তাদের কথা হয়, এবং অনলাইনে এসে কেউ কেউ চাপাও মারেন, এবং এদের কেউ কেউ রাষ্ট্র থেকে ভনিতা করে, আওয়ামী লীগ আমলে নানা রকম ভনিতা করে টাকা পয়সা মেরে বিদেশে পাচার করে নিয়ে বিদেশেও বসবাস করেন। এই মুহূর্তে আওয়ামী লীগের ক্রান্তিকাল, তাদের ব্যাপারে এখন কথা বলার সময় নয়। সময় এলে কে কিভাবে বিদেশে গিয়ে অবস্থান করছেন সেগুলোও বলা হবে। কিন্তু এই যে এইগুলো বাড়তি কথাবার্তা, যে নেত্রী নিশ্চিত করেছেন পান্নার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, এটা তো নেত্রী নিশ্চিত করার কিছু নেই। জেডাই খান পান্না রাষ্ট্র কর্তৃক নিয়োজিত, ইউনূস সরকার কর্তৃক নিয়োজিত আইনজীবী। তিনি শেখ হাসিনার আইনজীবী নন, তিনি স্টেট ডিফেন্স। স্টেট ডিফেন্স একজন আসামির পক্ষে কাজ করেন। আসামি যেহেতু দেশে নাই বা আসামি অনুপস্থিত, তাই সেই প্রেক্ষিতে তার পক্ষে কাজ করেন। তিনি শেখ হাসিনার আসলে আইনজীবী নন। উদাহরণ হিসেবে বলা যায়, এই যে শেখ হাসিনার যে মামলার রায় হয়েছে, মৃত্যুদণ্ডের রায় হয়েছে, ফাঁসির রায় হয়েছে, সেখানে একজন স্টেট ডিফেন্স ছিলেন আমির হোসেন। আপনারা জানেন, অখ্যাত মানুষ, অপরিচিত মানুষ, হঠাৎ করে শেখ হাসিনার আইনজীবী বা রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী হিসেবে কাজ করেছেন আমির হোসেন। ঠিক একই ভূমিকায় অবতীর্ণ হলেন জেডাই খান পান্না। ষড়যন্ত্রের গন্ধ এ সে ইত্যাদি নানান কিছু। জেডাই খান পান্না স্টেট ডিফেন্স হোক না কেন, তাতে কিচ্ছু যায় আসে না। আদালতটাই তো অবৈধ, আদালতটাই তো মানার বিষয় নয়। তো সেখানে এই আদালতে কি হলে, এই আদালতকে তো পৃথিবীর কেউ মানছে না। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, পৃথিবীর সব প্রভাবশালী দেশ, পাকিস্তান এবং চীন অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছে। এছাড়া কেউ কি এই আদালতের রায়কে কি মেনেছে? 17 তারিখে যে রায়টা হলো, কাজে অবৈধ আদালতের স্টেট ডিফেন্স কে হলো, প্রসিকিউশন কে হলো, তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না। শেষ কথা এটাই বলবো যে জেডাই খান পান্না স্টেট ডিফেন্স হিসেবে এই মামলার সাথে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।